ওয়েলকাম টু কোডপাতা। কোডপাতার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখব কিভাবে খুব সহজেই উইদাউট এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। আজকের এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমত একটি পিএইচপি লারাভেল স্ক্রিপ্টের প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত প্রয়োজন হবে ডোমেইন এবং হোস্টিংয়ের। পিএইচপি লারাভেল স্ক্রিপ্ট হিসেবে আমরা ব্যবহার করব ওমনি মার্ট নামের একটি পিএইচপি স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটি আপনি খুব সহজেই কোড ক্যানিয়ন থেকে পারচেস করতে পারবেন। স্ক্রিপ্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে পারচেস করতে পারেন। এবং ডোমেইন হোস্টিং হিসেবে আমরা ব্যবহার করব পিপরা হোস্টকে। আপনি পিপরা হোস্ট থেকে খুব সহজে বিকাশ, নগদ, রকেট বা বাংলাদেশি যে সকল পেমেন্ট চ্যানেলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। তাদের কাস্টমার সাপোর্ট এবং সার্ভিস অসাধারণ, আপনি তাদের থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং তৈরি করে ফেলি একটি ই কমার্স ওয়েবসাইট। অলরাইট, আপনি এখন স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এরকম একটি ই কমার্স ওয়েবসাইট আমরা আজকে তৈরি করব এবং এরকম একটি অ্যাডমিন প্যানেল পাবো যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারবো। এই একটি অ্যাডমিন প্যানেল থেকে আমরা আমাদের প্রোডাক্ট দেখতে পারবো, প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং আমাদের কতগুলো অর্ডার এসেছে, পেন্ডিং অর্ডার, প্রোগ্রেস অর্ডার, ডেলিভার্ড অর্ডার, এগুলো আমরা ম্যানেজ করতে পারবো। এবং আমাদের কাস্টমার এই ওয়েবসাইট থেকে খুব সহজেই তার প্রয়োজনীয় যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি অর্ডার করতে পারবে। তো এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদের ওমনি মার্ট স্ক্রিপ্টের প্রয়োজন হবে, যেটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনি চাইলে কোড ক্যানিয়ন থেকে পারচেস করে ডাউনলোড করে রাখতে পারেন। এবং একটি ডোমেইন হোস্টিংয়ের প্রয়োজন হবে। আমরা পিপরা হোস্ট থেকে ডোমেইন হোস্টিং নিয়ে রেখেছি। আপনি যদি তাদের থেকে ডোমেইন হোস্টিং নিতে চান এবং যদি না জেনে থাকেন কিভাবে ডোমেইন হোস্টিং পারচেস করতে হয়, জাস্ট তাদের লাইভ চ্যাটে নক দিলেই তারা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাকে হোস্টিংয়ের সি প্যানেলে লগ ইন করতে হবে। পিপরা হোস্টের হোস্টিংয়ের সি প্যানেলে লগ ইন করার সিস্টেম হচ্ছে, এখানে সার্ভিসেস অপশন থেকে মাই সার্ভিসেসে ক্লিক করতে হবে। এরপরে আমার যে সার্ভিস সেটি ওপেন করতে হবে এবং এখান থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করতে হবে। আপনার হোস্টিং যেখান থেকে নেওয়া, আপনি তাদের সাপোর্টে কথা বললে তারা তাদের সি প্যানেলে লগ ইন করার প্রসেসটি দেখিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সি প্যানেলে অ্যাক্সেস করতে পেরেছি। তো এখান থেকে প্রথমে আমার দেখতে হবে আমার ডোমেইনটি লাইভ আছে কিনা। তো আমি আমার ডোমেইনটি চেক করে নেই। তো দেখতে পাচ্ছেন আমার ডোমেইনটি হোস্টিংয়ের সাথে কানেক্টেড এবং লাইভ আছে। এবং ডোমেইন হোস্টিং পিপরা হোস্ট থেকে নিয়েছি, তারা অটো এসএসএল অ্যাক্টিভ করে দিয়েছে আমাদের। ওকে ফাইন, এখন আমরা যে কাজটি করব, ফাইল ম্যানেজার থেকে আমাদের যে স্ক্রিপ্টেড পিএইচপি ফাইলটি রয়েছে সেটি পাবলিক এইচটিএমএল এ আপলোড করব। জাস্ট আমাদের ফাইল ম্যানেজারে আসতে হবে, দেন এখান থেকে পাবলিক এইচটিএমএল এ ডাবল ক্লিক করতে হবে। এখান থেকে আপলোড সেকশনে ক্লিক করতে হবে এবং আপনার যে পিএইচপি স্ক্রিপ্টের জিপ ফাইলটি রয়েছে, ইনস্টলেবল জিপ, এই জিপ ফাইলটা জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। এটি আপলোড হতে একটু সময় নেবে, আমরা এটুকু ওয়েট করব। ওকে, আমাদের যে ইনস্টলেবল জিপ ফাইলটি ছিল সেটি আমাদের হোস্টিংয়ে আপলোড হয়েছে। আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে আসব এবং একটি রিলোড করব। দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটি এখানে রয়েছে। আমরা জাস্ট এই জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করব। মাউসের রাইট ক্লিক করবেন এবং এখানে এক্সট্র্যাক্ট অপশন পাবেন, এক্সট্র্যাক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এগেইন এক্সট্র্যাক্ট ফাইল, এরপরে জাস্ট ক্লোজ করে দিবেন। এখান থেকে আমাদের আগের জিপ ফাইলটি ডিলিট করে দিব, যেহেতু জিপ ফাইলটি আমরা এক্সট্র্যাক্ট করেছি, এই ফাইলের কোনো প্রয়োজন নেই আর। এরপরে আমাদের যে এক্সট্র্যাক্টেবল ফাইলটি রয়েছে, যে ফাইলটিকে আমরা এক্সট্র্যাক্ট করেছি, সেই ফাইলটি ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাইল রয়েছে, এই ফাইলকে আমাদের পাবলিক এইচটিএমএল ফোল্ডারে নিয়ে যেতে হবে। ওকে, প্রথমে আমরা একটি কাজ করে নেই, সেটিংস থেকে হিডেন ফাইলটা ইনেবল করে নেই। এতে করে কিছু হিডেন ফাইল আছে, এগুলো সহ আমাদের পাবলিক এইচটিএমএল ফোল্ডারে মুভ হবে। ওকে, এখন সিলেক্ট অল এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে মুভে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডিরেক্টরি পাথ সিলেক্ট করে দিব, যা আমাদের এই ফাইলগুলো আমরা কোথায় মুভ করতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানে পাবলিক এইচটিএমএল রেখে দিচ্ছি, দিয়ে মুভ ফাইল। দেন আমরা এখান থেকে ব্যাগে আসব এবং আমাদের যে ডিরেক্টরিটি ছিল বা ফোল্ডার, এই ফোল্ডারকে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এটির আমাদের এখন প্রয়োজন নেই। ওকে, এখন আমরা একটি কাজ করব, আমাদের ডোমেইনে ভিজিট করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি এরর দেখিয়েছে যে আমাদের পিএইচপি ভার্সন 8.1 হতে হবে। তো আমরা সি প্যানেল থেকে পিএইচপি ভার্সনটি বাড়িয়ে নেই
এর জন্য আমরা এখান থেকে পিএইচপি ভার্সনস অপশনে আসব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কারেন্ট পিএইচপি ভার্সন হচ্ছে 7.4। তো আমার যেহেতু 8.1 প্রয়োজন, আমরা জাস্ট এখান থেকে 8.1টা সিলেক্ট করে দিচ্ছি, এরপরে অ্যাপ্লাই ক্লিক করে দিব। ওকে, আমার পিএইচপি ভার্সন আপডেট হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু রিলোড করি, দেখব কি আসে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের একটি ইনস্টলার ওপেন হয়েছে। আমাদের এই পিএইচপি প্রজেক্টকে এখন ইনস্টল করতে হবে। ওকে, চেক রিকোয়ারমেন্ট এই বাটনটিতে ক্লিক করব। ওকে, আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অলরেডি ইনেবল আছে। আপনার ক্ষেত্রে যদি কোনো কিছু ইনেবল না থাকে, সেক্ষেত্রে আপনি এই পিএইচপি সিলেক্টর অপশন থেকেই এক্সটেনশনে এসে আপনার প্রয়োজনীয় যে এক্সটেনশন প্রয়োজন, যেটি আপনার এখানে ইরর শো করবে, সেই এক্সটেনশনগুলো ইনেবল করতে পারেন। তো আমার ক্ষেত্রে যেহেতু সব ইনেবল আছে, আমরা চেক পারমিশন বাটনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিছু ইরর রয়েছে, আমাদের এই ফোল্ডারের পারমিশনগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে দেখি স্টোরেজের ভিতরে ফ্রেমওয়ার্ক নামে একটি ফাইল রয়েছে। আমরা যদি এখন যাই, আমরা আমাদের ফাইল ম্যানেজারে এলাম, এখান থেকে কোর এই ফাইলটিতে যাব, এখান থেকে স্টোরেজ এই ফোল্ডারটিতে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমওয়ার্ক নামে একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের পারমিশন দেখতে পাচ্ছেন 755 রয়েছে, তবে আমাদের এখানে সেট করতে বলা হয়েছে 775। তো আমরা এখানে সেট করে দিব 0775, দেন সেভে ক্লিক করব। এখন যদি আমরা একটু রিলোড করি, দেখতে পাচ্ছেন এটি আমাদের টিকমার্ক হয়ে গিয়েছে। এভাবে এই সকল ফাইলগুলোকে আমরা ইনেবল করে দিব। ওকে, আমাদের সকল ফোল্ডারের পারমিশন দেওয়া কমপ্লিট। এখন ভেরিফাই লাইসেন্সে ক্লিক করব। ওকে, এখানে আপনার যে কোড ক্যানিয়ন থেকে লাইসেন্স প্রোভাইড করা হবে, সেই লাইসেন্সগুলো এখানে এন্টার করে দিবেন। তো আমি আমার লাইসেন্স ইনফরমেশনগুলো এখানে এন্টার করে দিচ্ছি। ওকে, আমার লাইসেন্স ভেরিফিকেশন কমপ্লিট। এখন এখানে আমাদের অ্যাপের নেম দিয়ে দিব, অর্থাৎ অ্যাপ্লিকেশন নেম। তো এখানে আমি জাস্ট একটি নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো বা আপনার বিজনেসের যে নাম, সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে অ্যাপ ডিবাগ, এটা ফলস থাকবে। অ্যাপ ইউআরএল, এখানে আমরা আমাদের ডোমেইন যে আছে সেই ডোমেইনটি দিয়ে দিব। এরপরে ডাটাবেস হোস্ট, এটি থাকবে। ডাটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। এর জন্য প্রথমে আমরা সি প্যানেলে গিয়ে একটি ডাটাবেস ক্রিয়েট করে নেই। একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করব। এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেজেস এখানে ক্লিক করব। এখান থেকে প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডাটাবেস ক্রিয়েট করি। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট। আমরা এই ডাটাবেসের নামটা কপি করে নেব। এরপরে এখানে ডাটাবেসের নেমে এখানে পেস্ট করে দিব। এরপরে আমাদের একটি ইউজার নেম প্রয়োজন হবে। তো ইউজার নেমের জন্য আমাদের একটি ডাটাবেসের ইউজার ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ইউজার ক্রিয়েট করার জন্য এগেইন মাই ডাটাবেস অপশনে আসতে হবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই ডাটাবেস ইউজার্স নামের একটি সেকশন পাবেন। এখানে দেখতে পাবেন অ্যাড নিউ ইউজার। এখানে ডাটাবেসের জন্য একটি ইউজার নেম দিতে হবে। আপনি চাইলে ডাটাবেসের নেম এবং ইউজার নেম সেম রাখতে পারেন, অথবা চাইলে আলাদা করতে পারেন, আপনার ইচ্ছে। আমার ক্ষেত্রে আমি সেম রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপর এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন, অথবা নিজের মতো একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। এরপরে আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেজের একটি ইউজার নেমও এখানে দিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে পাসওয়ার্ডটি পেস্ট করে নেই। এরপরে এখান থেকে ডাটাবেজের যে ইউজার নেম সেটি আমরা এখানে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের এই ডাটাবেজের নেম এবং ডাটাবেজের যে ইউজার, অর্থাৎ ডাটাবেস এবং ডাটাবেসের ইউজার, এই দুইটাকে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার জন্য এগেইন মাই ডাটাবেস অপশনে আসব এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই অ্যাড ইউজার টু ডাটাবেজের একটি সেকশন পাবেন। এখান থেকে আপনার যে ইউজার সেটি সিলেক্ট করবেন এবং যে ডাটাবেস সেটিকে সিলেক্ট করবেন। এরপরে অ্যাড বাটনে ক্লিক করবেন। এখান থেকে অল প্রিভিলেজ এটা ইনেবল করে মেক চেঞ্জে ক্লিক করবেন। ওকে, ডান। আমাদের ডাটাবেজের কনফিগারেশন সব ওকে। এখন জাস্ট ইনস্টলে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই লারাভেল প্রজেক্টটি আমাদের হোস্টিংয়ে ইনস্টল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এক্সিস্ট এই বাটনে ক্লিক করব।
তো দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু ডেমো প্রোডাক্ট অ্যাড করা আছে। আমরা এই প্রোডাক্টগুলো ডিলিট করব এবং আমাদের মন মতো প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করব। এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। তো অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন পাওয়ার জন্য আমি তাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন লগ ইনের জন্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এখানে লগ ইন ইউআরএল হবে হচ্ছে /admin, আপনার ডোমেইন /admin। ওকে, এন্টার করি। তো এখানে অ্যাডমিনে লগ ইনের জন্য এই ফর্মটি চলে এসেছে। এখানে তারা যে ইমেল দিয়েছে আমরা সেই ইমেল দিয়ে লগ ইন করবো আপাতত, এবং তারা যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে ফেলবো। লগ ইন করার পরেই প্রথমেই আমাদের উচিত হবে আমাদের যে অ্যাডমিনের ইমেইল এবং পাসওয়ার্ড সেটি পরিবর্তন করে নেওয়া। এখানে আপডেট প্রোফাইল অপশন থেকে আপনি এখান থেকে ইমেইল পরিবর্তন করতে পারবেন এবং এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি এরকমই রাখছি, আপনি অবশ্যই পরিবর্তন করে নেবেন। তো আমাদের ওয়েবসাইট যদি আমরা একটু ভিজিট করি, আমরা ভিউ ওয়েবসাইটে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কারেন্সি ডলারের আছে। এখন যদি আমাদের বাংলাদেশ ভিত্তিক বিজনেস হয় সেক্ষেত্রে আমাদের এখানে কারেন্সি তো অবশ্যই বিডিটি বা বাংলাদেশি টাকা হতে হবে। তো আমরা এই ডলারকে চেঞ্জ করে বাংলাদেশি টাকা সেট করব। তো কারেন্সি চেঞ্জ করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে, দেন এখান থেকে আমাদের ই কমার্স অপশনে ক্লিক করে কারেন্সিতে ক্লিক করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কারেন্সি অ্যাড করা রয়েছে, সেখানে ইউএসডিকে ডিফল্ট হিসেবে সেট করা আছে। আমরা এখন বিডিটি যে কারেন্সি আছে এটিকে ডিফল্ট হিসেবে সেট করব, এবং অন্য যে কারেন্সি যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব, এবং আপনি চাইলে আপনার মন মতো কারেন্সিও এখানে অ্যাড করতে পারবেন। এর জন্য অ্যাড এই বাটনে ক্লিক করে আপনি আপনার কারেন্সির নেম, কারেন্সির সাইন অ্যান্ড ভ্যালু এগুলো দিয়ে আপনি হচ্ছে জাস্ট কারেন্সি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটটি একটু রিলোড করে দেখি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে কারেন্সি সেটি এখন টাকার সিম্বল শো করছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি এখন বিডিটি কারেন্সি হয়ে গিয়েছে। এরপরে আমাদের অ্যাডমিন প্যানেলে যদি একটু আসি, এখানে দেখবেন ম্যানেজ সাইট নামের একটা অপশন আছে। এখান থেকে জেনারেল সেটিংসে যদি যাই, এখানে আপনি আপনার অ্যাপ নেম বা ওয়েবসাইটের নেম চেঞ্জ করতে পারবেন। হোম পেজের যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। দেন আপনার ওয়েবসাইটের প্রাইমারি কালার আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনার যে প্রোডাক্টের থিম বা আপনার ব্র্যান্ডের যে থিম সেই থিমের আলোকে আপনি কালার এখানে সেট করতে পারবেন, এবং এটি আপনার ওয়েবসাইটের পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আরও কিছু সেটিংস আছে, যেমন হোম পেজ থিম। আপনি এখানে মাল্টিপল থিম পাবেন, যেমন এখানে যদি আমরা 2তে ক্লিক করি, 2তে আমাদের থিম এরকম হবে, 3তে ক্লিক করলে এরকম হবে, 4এ ক্লিক করলে এরকম হবে। তো আপনার যে থিমটি পছন্দ সেই থিমটি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করতে পারেন, তাহলে আপনার যে ওয়েবসাইটের ডিজাইনটি সেই থিমের আলোকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে মিডিয়া অপশন আছে, এখানে আপনি আপনার লোগো, ফেভ আইকন, লোডার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে এসইও সেকশন আছে, আপনার ওয়েবসাইটের এসইও এখান থেকে করতে পারবেন। এখান থেকে মেনুতে কি কি ডিসপ্লে হবে সেটি ইনেবল বা ডিসেবল করতে পারেন। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, যেমন সোশ্যাল লগ ইন, ইমেল সেটিংস, এসএমএস সেটিং। আপনি চাইলে এখান থেকে এসএমএসও অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টুইলিওর যে এসএমএস প্রোভাইডার সেই এসএমএস এর ইন্টিগ্রেট করা আছে। এরপর এখানে অ্যানাউন্সমেন্ট অ্যাড করতে পারবেন। তো মূলত আপনি এই অ্যাডমিন প্যানেল থেকে আপনার ওয়েবসাইটকে প্রপারলি ম্যানেজ করতে পারবেন। এখন দেখি ক্যাটাগরি, প্রোডাক্ট এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। তো আমাদের ক্যাটাগরি সেকশনে যদি আসি, এখানে মূলত আমাদের যে প্রোডাক্টের ক্যাটাগরি এটি অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে ক্যাটাগরির ইমেজ, ক্যাটাগরির নাম, ক্যাটাগরির একটি স্ল্যাগ, অর্থাৎ আমাদের ক্যাটাগরি যদি ড্রোন হয় সেক্ষেত্রে ড্রোন স্ল্যাগ, অথবা ড্রোন আমরা যদি ফ্লাই ড্রোন হয় সেক্ষেত্রে আমাদের স্ল্যাগ এরকম হতে পারে। মূলত এটি লিঙ্ক, আপনার ক্যাটাগরির লিঙ্ক হবে এটা। ওকে, এরপরে মেটা কিওয়ার্ড, এগুলো এসইওর জন্য মূলত। তো আপনি আপনার এখান থেকে প্রয়োজনীয় ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আবার যে এক্সিস্টিং ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকেও আপনি এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন।
এরপরে এখানে প্রোডাক্ট ব্র্যান্ড এগুলো ম্যানেজ করতে পারবেন। আমরা যদি ব্র্যান্ডে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। আপনি চাইলে আপনার যে প্রোডাক্টের ব্র্যান্ড থাকবে বা যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করবেন সেই ব্র্যান্ড এখান থেকে অ্যাড করতে পারবেন তাদের লোগো সহ, এবং আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন এবং এখান থেকে অ্যাড প্রোডাক্ট অপশন থেকে প্রোডাক্ট অ্যাডও করতে পারবেন। তো অ্যাড প্রোডাক্ট অপশনে আসলে আমরা কিছু অপশন পাবো, যেমন আপনার প্রোডাক্ট কি ফিজিক্যাল কিনা, এটা ডিজিটাল কিনা, বা লাইসেন্স প্রোডাক্ট কিনা, বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট কিনা। তো আপনার যে ধরনের প্রোডাক্ট আপনার সেই ধরনের অপশন সেট করতে হবে। তো আমরা এই ফিজিক্যাল প্রোডাক্ট এখানে ক্লিক করি। তো এখানে এগেইন আপনার প্রোডাক্টের নাম এবং স্ল্যাগ এটা সেট করতে হবে। দেন এখান থেকে ফিচার্ড ইমেজ সেট করতে হবে। গ্যালারিতে কিছু ইমেজ আপনি অ্যাড করবেন, যেগুলো আমরা যদি প্রোডাক্ট ওপেন করি আমাদের মাল্টিপল ইমেজ এখানে শো করবে, যে দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো মূলত এখানে শো করবে। এরপরে শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন এগুলো এনেবল করতে পারেন, এবং আপনার প্রোডাক্টের যদি কোনো স্পেসিফিকেশন থাকে অথবা যদি ভেরিয়েশন থাকে আপনি এখান থেকে এগুলো অ্যাড করতে পারবেন। এবং আপনার প্রোডাক্টের কারেন্ট প্রাইস, প্রিভিয়াস প্রাইস এরকম যদি কোনো থাকে সেগুলো আপনি অ্যাড করে জাস্ট সেভে ক্লিক করতে পারবেন। তাহলেই আপনার প্রোডাক্ট এখান থেকে এরকম দেখাবে। এখন আপনার কাস্টমার খুব সহজেই এখান থেকে তার প্রয়োজনীয় প্রোডাক্ট সিলেক্ট করে বাই নাওয়ে ক্লিক করে তার প্রয়োজনীয় প্রোডাক্টটি বাই করে ফেলতে পারবে। তো আমরা একটু দেখি কিভাবে বাই করতে হয়। চেক আউটে ক্লিক করি। ওকে, এখানে আমাদের বিলিং ইনফরমেশন দিতে বলছে, তো আমরা একটি ডেমো বিলিং ইনফরমেশন দিয়ে দেই। ওকে, আমাদের বিলিং ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এখন এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলা হয়েছে। এখান থেকে আমরা দেখব ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ। তো আপনার ডেলিভারি মেথড এখানে অ্যাড করতে পারবেন, যেমন আমরা বাংলাদেশি ওয়েবসাইটগুলোতে দেখি ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। ইনসাইড ঢাকাতে ফ্রি দিতে পারেন, আবার আউটসাইড ঢাকাতে আপনি ডেলিভারি চার্জ রাখতে পারেন, বা দুইটাতেই আলাদা আলাদা চার্জ রাখতে পারেন। তো আপনার যে শিপিং মেথড সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে আপনার কাস্টমার, এবং আপনি এটি অ্যাডমিন প্যানেল থেকেই এডিট করতে বা অ্যাড করতে পারবেন। এবং আপনার কাস্টমার কিসে পে করবে, এটা কি ক্যাশ অন ডেলিভারির অর্ডার হবে নাকি অন্য কোনো পেমেন্ট মেথডে অ্যাডভান্স পে করবে। যেমন এখানে এসএসএল কমার্স রয়েছে, এসএসএল কমার্সে যদি পেমেন্ট করে তাহলে আমরা জানি বাংলাদেশের ভিসা, মাস্টার কার্ড বা বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনার কাস্টমার অনলাইনেই পে করতে পারবে। এবং ক্যাশ অন ডেলিভারি তো আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার কুরিয়ার প্রোভাইডারকে তারা টাকা প্রদান করবে আপনার কাস্টমার। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ডেমো অর্ডার করেছি, এখানে আমাদের অর্ডার আইডি দিয়ে দিয়েছে। এখন অ্যাজ এ অ্যাডমিন যদি আমরা একটু দেখি, ম্যানেজ অর্ডার থেকে পেন্ডিং অর্ডারে যাই, দেখতে পাচ্ছেন এখানে একটি অর্ডার আমাদের পেন্ডিং রয়েছে এবং স্ট্যাটাস আনপেইড দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছি, স্ট্যাটাস আনপেইড, তবে আমরা এই প্রোডাক্ট অর্ডারটা আমরা দেখতে পারি এখান থেকে ভিউয়ে ক্লিক করে। ওকে, ভিউয়ে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোন প্রোডাক্টটি কাস্টমার অর্ডার করেছে, এবং এখানে একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ইনভয়েসটাকে আমরা এই প্রিন্টে ক্লিক করে প্রিন্টও করতে পারবো। ওকে, আমি ব্যাকে ক্লিক করি। এখন আপনার এই প্রোডাক্টটা যদি আপনি কুরিয়ারে হ্যান্ড ওভার করে দেন তখন আপনি এখান থেকে অর্ডারের স্ট্যাটাস জাস্ট ইন প্রোগ্রেস এটা সেট করে দিতে পারেন। আবার আপনার কুরিয়ার প্রোভাইডার বা কুরিয়ার পার্টনার যে আপনার কুরিয়ারটি নিয়ে যাচ্ছে সে যদি আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি হ্যান্ড ওভার করে দেয় তখন আপনি আবার আপনার অর্ডার যে স্ট্যাটাস সেটি এখান থেকে ডেলিভার্ড করে দিবেন। তো এভাবেই মূলত আপনার ই কমার্স ওয়েবসাইটের যে বিজনেস এটা চলে, এবং আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাসটাও আপনি আপডেট করে দিবেন। যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয়েছে, আপনার কুরিয়ার পার্টনার যদি প্রোডাক্ট ডেলিভারি করে তাহলে কুরিয়ার পার্টনার তো অবশ্যই সেটার পেমেন্ট রিসিভ করেছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটা পেইড করে দিতে পারেন। তো এভাবেই খুব সহজে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন এক ক্লিকেই, এবং খুব সহজে একটি ই কমার্স ওয়েবসাইট নিজেই ম্যানেজ করতে পারেন। সো এভাবে আপনি খুব সহজে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব সেটিও চাইলে আপনি কমেন্ট করতে পারেন, এবং আপনার কোনো বন্ধু যদি ই কমার্স বিজনেস শুরু করতে চায় তাকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।